এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। আজকের এই ক্লাসটি তোমরা যারা এসএলএসটি, পিএসসি, এমএসসি দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে পিএসসি একটা এক্সামের ডেট ফিক্সড করেছে, তোমরা প্রত্যেকেই জেনে গেছো। আর সেই কথা মাথায় রেখে সিলেবাসের অন্তর্গত আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা আলোচনা করব। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। প্রথমেই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জেনে নেব, তারপর জানবো তার গদ্য সাহিত্যে কতটা অবদান রয়েছে। 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্ম হয়। অর্থাৎ বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি বলতে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন তিনি। পরবর্তীকালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। শিক্ষা বিস্তার, স্ত্রী শিক্ষার প্রসার ছাড়াও বিধবা বিবাহ প্রচলন, বহু বিবাহ রোধ ইত্যাদি বহুবিধ সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বালক বয়স থেকে দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে তিনি বড় হন। অধ্যাপকরা 1841 খ্রিস্টাব্দে তাকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেছিলেন। 1841 খ্রিস্টাব্দে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র শর্মা নামেও স্বাক্ষর করতেন তিনি। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র শর্মা নামে কিন্তু তিনি স্বাক্ষর করতেন। তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামেও পরিচিত ছিলেন। অজেয় পৌরসত্বের অধিকারী ছিলেন তিনি। তার রচিত মৌলিক ও অনুদিত বহু গ্রন্থের মধ্যে রয়েছে কি সেগুলো একটু জানবো। আখ্যান মঞ্জুরি, বোধোদয়, ঋজুপাঠ, কথামালা, বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব, প্রভাবতী সম্ভাষণ উল্লেখযোগ্য। তার রচনা একদিকে অন্যায়ের বিরুদ্ধে যেরকম তেজস্বী প্রতিবাদ করেছে, অন্যদিকে মানবিকতার উজ্জ্বল প্রভায় ভাস্কর হয়ে উঠেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। তার এই সালটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন টেট এক্সামে এই ধরনের সাল দিয়ে থাকে, আর তার সঙ্গে তোমাদের সাবজেক্টের জন্য তো গুরুত্বপূর্ণ রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনাবলী সম্পর্কে এখন আমরা জানব। তার প্রথম রচনা, যেরকম প্রশ্ন দিতেই পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনাটা কি বা প্রথম রচনার নাম কি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বাংলা রচনা হলো মহাভারতের উপক্রমণিকা। এটি তত্ত্ববোধিনী পত্রিকায় 1843 থেকে 44 খ্রিস্টাব্দের মধ্যে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তার প্রথম রচনা কি আমরা জানতে পারলাম। প্রথম রচনাটি হচ্ছে মহাভারতের উপক্রমণিকা, যেটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় ধারাবাহিকভাবে। সালটা কত? 1843 থেকে 44-এর মধ্যে। তবে এই বিষয়ে একটি মন্তব্য রয়েছে। অনেকেই বলেন ভাগবতের কৃষ্ণলীলা অবলম্বনে রচিত বাসুদেব চরিত বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ, কিন্তু এই কথাটির কোনো প্রমাণ নেই। যে সবাই মনে করলেও এই কথাটি যে একটা তথ্যগত ভিত্তি রয়েছে তা কিন্তু নেই, কারণ এই গ্রন্থের কোনো পাণ্ডুলিপি পাওয়া যায়নি, যে জন্য এটা কিন্তু প্রথম রচনা আমরা কিন্তু মনে করতে পারি না। 2 নম্বরে রয়েছে, দেখো, সংস্কৃত গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে যে গ্রন্থগুলি, সেগুলি হলো নিম্নরূপ। বিদ্যাসাগর সংস্কৃত গ্রন্থ থেকে অনুবাদ করে যে গ্রন্থগুলি রচনা করেছিলেন সেগুলো কি আমরা একটু জানবো। 1 নম্বরে রয়েছে, দেখো, বেতাল পঞ্চবিংশতি। এটি অনুবাদ করা হয় 1847 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটি হিন্দি বেতাল 25-র অনুবাদ। একটু স্পেলিংটা দেখবে, 25টা চয় হবে। তারপরে রয়েছে কি শকুন্তলা 2 নম্বরে। এই গ্রন্থটি প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। খুব গুরুত্বপূর্ণ গ্রন্থটি, সালটিও খুব গুরুত্বপূর্ণ। এটি মহাকবি কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম গ্রন্থের অনুবাদ। 3 নম্বরে রয়েছে সীতার বনবাস। সালটা একটু দেখে রাখবে, 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি ভবভূতির উত্তর রামচরিত গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে রচিত হয়েছে।
3 নম্বরে রয়েছে ইংরেজি গ্রন্থ থেকে যেসব গ্রন্থগুলি অনুবাদ করা হয়েছে সেগুলি হলো নিম্নরূপ। বাংলার ইতিহাস, এটি 1848 খ্রিস্টাব্দে রচিত হয়। এটি মার্সম্যানের হিস্ট্রি অব বেঙ্গল অবলম্বনে রচিত হয়। এটি মার্সম্যানের মূল গ্রন্থের শেষ 9টি অধ্যায় অনুসরণ করেছেন লেখক। তারপরে রয়েছে জীবনচরিত, এটি প্রকাশিত হয় 1849 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটি চেম্বার্স এর বায়োগ্রাফি গ্রন্থের বাংলা অনুবাদ। তাহলে এরকম প্রশ্ন দিতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন গ্রন্থটি বায়োগ্রাফি গ্রন্থের বাংলা অনুবাদ? চেম্বার্সের বায়োগ্রাফি গ্রন্থের বাংলা অনুবাদ। অ্যান্সার কি হবে? জীবনচরিত। এটি প্রকাশিত হয় 1849 খ্রিস্টাব্দে। এই গ্রন্থে মোট 9 জন বিশিষ্টের জীবন কথা বর্ণিত রয়েছে। সেগুলোকে কি জানবো? উল্লেখযোগ্য চরিত্রগুলি কি কি রয়েছে দেখো, উইলিয়াম, হার্সেল, গ্যালিলিও, কোপার্নিকাস প্রভৃতি। তারপরে রয়েছে বোধোদয়, এটি প্রকাশিত হয় 1851 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটি মার্সম্যানের রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে রচিত। তাহলে এইভাবে প্রশ্ন দিতে পারে যে মার্সম্যানের রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে নিম্নের কোন গ্রন্থটি রচিত? বোধোদয়। তারপরে রয়েছে কথামালা, এই গ্রন্থটি প্রকাশিত হয় 1856 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটি রচিত হয় ইসপের ফেবলস অবলম্বনে। ইসপের ফেবলস অবলম্বনে রচিত হয় কি? কথামালা, খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব। তারপরে রয়েছে আখ্যান মঞ্জুরি, খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটিও, আখ্যান মঞ্জুরি। এটি প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই গ্রন্থটিও রচিত হয় ইসপের ফেবলস অবলম্বনে। তারপরে রয়েছে ভ্রান্তিবিলাস, এই গ্রন্থটি প্রকাশিত হয় 1869 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটি শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অবলম্বনে রচিত হয়। এই গ্রন্থের মধ্যে মোট পরিচ্ছেদ রয়েছে 5টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত মৌলিক কিছু গ্রন্থ রয়েছে, সে সম্পর্কে এখন আমরা জানবো। তার মধ্যে রয়েছে দেখো 1 নম্বরে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। এই গ্রন্থটি প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। তো প্রশ্ন এখান থেকে এই ধরনের দিতে পারে যে সংস্কৃত ভাষা সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে, আর এই গ্রন্থটি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা? এই ধরনের প্রশ্ন দিতে পারে। 2 নম্বরে রয়েছে বাংলা ভাষা ও বাঙালি সাহিত্য বিষয়ক প্রস্তাব। এটি প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। এই দুটি গ্রন্থকে সাহিত্য সমালোচনা ও বিতর্কমূলক রচনা বলা যেতে পারে। 3 নম্বরে রয়েছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতত বিষয়ক প্রস্তাব। এই গ্রন্থটির প্রথম খণ্ড রচিত হয় 1855 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় খণ্ড রচিত হয় 1856 খ্রিস্টাব্দে। খুব গুরুত্বপূর্ণ এই সালগুলি। তারপরে রয়েছে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতত বিষয়ক বিচার। এই গ্রন্থটির প্রথম খণ্ড প্রকাশিত হয় 1873 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1873 খ্রিস্টাব্দে। প্রভাবতী সম্ভাষণ, এই গ্রন্থটি আনুমানিক 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মনে রাখবে 1863 খ্রিস্টাব্দে এটি কিন্তু আনুমানিক, অনুমান করা হয়েছে। এটি একটি স্মৃতিচারণামূলক মৌলিক গ্রন্থ। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিচারণামূলক একটি মৌলিক গ্রন্থের নাম বলো। তো অ্যান্সার কি হবে? প্রভাবতী সম্ভাষণ। আর এই গ্রন্থটি আনুমানিক 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিদ্যাসাগরের বন্ধুর বালিকা কন্যা প্রভাবতীর শোচনীয় মৃত্যু শোকের বসে বিদ্যাসাগর এই গ্রন্থটি রচনা করেছিলেন। তার বিপুল মানবিকতার অন্তরালে কতখানি স্নেহকাতর হৃদয় ছিল তাই রচনাটি পড়লে বোঝা যাবে। রচনাটিতে বিদ্যাসাগরের শোকাপ্লুত হৃদয়ের আত্মপ্রকাশ ঘটেছে। তারপরে রয়েছে দেখো একটি গ্রন্থ বিদ্যাসাগর চরিত। এই গ্রন্থটি প্রকাশিত হয় 1891 খ্রিস্টাব্দে। এটি একটি আত্মচরিতমূলক গ্রন্থ। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মচরিতমূলক গ্রন্থ কোনটি? বিদ্যাসাগর চরিত। এটি প্রকাশিত হয় 1891 খ্রিস্টাব্দে। এটি বিদ্যাসাগরের একটি অসমাপ্ত গ্রন্থ। তারপরে রয়েছে ব্যঙ্গাত্মকমূলক রচনা। এখন আমরা জানবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত যেসব ব্যঙ্গাত্মকমূলক রচনাগুলি রয়েছে সে সম্পর্কে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত ব্যঙ্গাত্মক রচনাগুলি হলো নিম্নরূপ। তার মধ্যে 1 নম্বরে রয়েছে দেখো অতি অল্প হইল। এটি প্রকাশিত হয় 1873 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে আবার অতি অল্প হইল। এটি প্রকাশিত হয় 1873 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে দেখো ব্রজবিলাস। এটি প্রকাশিত হয় 1884 খ্রিস্টাব্দে। এই 3খানি গ্রন্থ কষ্টচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে রচিত।
তাহলে এই ধরনের প্রশ্ন দিতে পারে যে ওই দেখো 3টি গ্রন্থেরই সাল রয়েছে, সালগুলো তুলে দিতে ধরতে পারে। আর তারপরে এরকম ভাবে প্রশ্ন দিতে পারে যে ব্রজবিলাস যে গ্রন্থটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত, সেটি তিনি কোন ছদ্মনামে রচনা করেছিলেন। তো অ্যান্সার কি হবে? কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে। আবার এই ধরনের প্রশ্ন দিতে পারে কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামটি কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তারপরে রয়েছে রত্ন পরীক্ষা, এটি প্রকাশিত হয় 1886 খ্রিস্টাব্দে। কস্যচিত উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। ঋজুপাঠ খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, এটি প্রকাশিত হয় 1851 থেকে 52 খ্রিস্টাব্দের মধ্যে। তারপরে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু শিশু পাঠ্য গ্রন্থ, সেই সম্পর্কে আমরা জানব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত শিশু পাঠ্য গ্রন্থগুলি হলো নিম্নরূপ। তার মধ্যে রয়েছে 1 নম্বরে দেখো বর্ণ পরিচয়, এটি একটি শিশু পাঠ্য গ্রন্থ, এটি প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে বোধোদয়, এটি প্রকাশিত হয় 1851 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটি মার্সম্যানের রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে রচিত, বোধোদয় গ্রন্থটি। তারপরে রয়েছে কথামালা, এটি প্রকাশিত হয় 1856 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই গ্রন্থটি ইসবের ফেবলস অবলম্বনে রচিত। তারপরে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত চরিতাবলী গ্রন্থটি, এটি প্রকাশিত হয় 1856 খ্রিস্টাব্দে। শুধু সালটি মনে রাখলেই হবে। তো এই ধরনের প্রশ্ন দিতে পারে যে চরিতাবলী গ্রন্থটি কার রচিত? অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে রয়েছে আবার কি যে এই সালটি মানে চরিতাবলী গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে 1856 খ্রিস্টাব্দে। এখন আমরা জানবো বাংলা গদ্যের যথার্থ শিল্পী হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতটা যুক্তিসঙ্গত বা কতটা তার অবদান রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বলেছেন। বিভিন্ন টেট এক্সামে এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে, বা তোমাদের সাবজেক্টের জন্য প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আবার এই ধরনের প্রশ্ন দিতে পারে যে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আনসার কি হবে সেক্ষেত্রে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর বাংলা গদ্যের শিল্পসম্মত রীতির উদ্ভাবক। আধুনিক কালের গদ্যে অনেক বৈচিত্র্য দেখা গেছে, কিন্তু ব্যাকরণের পদান্বয় ও জ্যোতিবন্ধনে বিদ্যাসাগরকে আমরা ছাড়িয়ে নতুন পথ আবিষ্কার করতে পারিনি। বাংলা গদ্যের কায়া নির্মাণ হবে, কায়া নির্মাণ এবং তার স্ত্রী বিদ্যাসাগরেরই দান। এখন আমরা জানবো তার শ্রেষ্ঠ অনুবাদ কর্ম, মানে তিনি কতটা গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি অনুবাদ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্রেষ্ঠ অনুবাদ কর্ম হলো সীতার বনবাস। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তথ্যটি। এটি প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে। ভবভূতির উত্তরাঞ্চরিত এবং রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে বিদ্যাসাগর এই গ্রন্থটি রচনা করেন। রামচন্দ্রের প্রজা সন্তোষের অভিপ্রায় থেকে সন্তান সম্ভবা সীতাকে একাকী তপবনে নির্বাসন করার চিত্ত বিতারক কাহিনী এই গ্রন্থের বিষয়। 8টি পরিচ্ছেদে বিন্যস্ত এই গ্রন্থের কাহিনী, এখানে রাজ হবে, এই গ্রন্থের কাহিনী রাজসভার মৃত্যুর মধ্য দিয়ে পরিণতিতে পৌঁছেছে। রামায়ণ কাহিনীকে তিনি যথাসম্ভব সঙ্গত, সংযত ও সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছেন তিনি। এই কাহিনীতে দেখা যায় নানা পরিস্থিতির উদ্ভাবন করে পাত্রপাত্রীর চিত্তলোকের বিশ্লেষণ করে বিদ্যাসাগর আগত প্রায় উপন্যাস সাহিত্যের পূর্ব সম্ভাবনাকে স্ফুরিত করেছেন এই রচনায়। এখন আমরা জানবো যে বাংলা গদ্যের সংস্কারে ঈশ্বরচন্দ্র অবদান কতটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার নিজস্ব পদ সংস্থান রীতি আবিষ্কার করেছিলেন। বাংলা গদ্যের মধ্যেও ছন্দের অস্তিত্ব অনুভব করে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণ বিরতির সাহায্যে এই গদ্যের মধ্যে প্রাণ প্রবাহ কললিত করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যকে প্রয়োজনের সীমা ছাড়িয়ে রসের রাজ্যে নিয়ে গিয়েছিলেন। পূর্বসূরীদের মতো গালগল্পের প্রতি না ঝুঁকে কালিদাস, শেক্সপিয়রের মতো উচ্চ প্রতিভার আশ্রয় নিয়েছিলেন তিনি। গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমাদের এই ডিটেলস ক্লাসটির পাশাপাশি এখানে 3টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রেখেছি। এখানে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন রেখেছি, এমসিকিউ প্রশ্ন না। সেই প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে প্রশ্নের দাগ নম্বর অনুসারে। এখানে আমি অপশনগুলো দিইনি, এমসিকিউ প্রশ্ন করা সত্ত্বেও তোমাদের অ্যান্সারটি দাগ নম্বর অনুযায়ী কমেন্টের মাধ্যমে জানাবে। সীতার বনবাস গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? বর্ণ পরিচয় 2 নম্বর প্রশ্ন। কোন শ্রেণীর গ্রন্থ? 3 নম্বরে রয়েছে প্রভাবতী সম্ভাষণ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।